বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 22শে সেপ্টেম্বর 2018 সেকেন্ড শিফটে আসা একটি সেটের সম্পূর্ণ অঙ্ক সমাধান করব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক এবং ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি। লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে একটি ফাঁকা চৌবাচ্চায় পাইপ এ, বি এবং সি সংযুক্ত। প্রথম দুটি পাইপ যথাক্রমে 6.6 এবং 16.5 ঘন্টায় চৌবাচ্চাটিকে ভরতে পারে। তৃতীয়টি 9.9 ঘন্টায় ভর্তি চৌবাচ্চাটি খালি করে দিতে পারে। চৌবাচ্চাটি যখন 5 ভাগের 3 ভাগ ভরা তখন যদি তিনটি পাইপ একসঙ্গে চালিয়ে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পুরোপুরিভাবে ভরতে কত ঘন্টা সময় নেবে। দেখো, এই সমস্ত অঙ্কে যেখানে দশমিক আছে সেখানে একটা জিনিস করতে পারো, দশমিকটা প্রথমে সবগুলোকে তুলে দাও। অর্থাৎ আমি সবগুলোকে 10 দিয়ে যদি গুণ করি তাহলে দশমিকগুলো উঠে যাবে। যখন ফাইনাল অ্যান্সার বেরোবে তখন 10 দিয়ে একবার ভাগ করে দেবে। যেহেতু তুমি প্রথমে 10 দিয়ে গুণ করছো তাই উত্তর যখন বেরোবে তখন 10 দিয়ে একবার ভাগ করে নেবে। বোঝা গেছে কিভাবে অঙ্কগুলো করে? যে তিনটে পাইপ আছে এ বি সি, প্রশ্ন পড়ে বুঝতে পারছি এ ভর্তি করে, বি ভর্তি করে, সি খালি করে। এ 6.6 ঘন্টায়, বি 16.5 ঘন্টায় এবং সি 9.9 ঘন্টায় এটা খালি করে। যে চৌবাচ্চাটি ভর্তি বা খালির প্রশ্ন আসছে সেই চৌবাচ্চার ক্যাপাসিটি অর্থাৎ চৌবাচ্চায় কতটা জল ধরে সেটাকে প্রথমে আমাকে বিবেচনা করতে হবে। সেইটা কি? এই যে তিনটে সংখ্যা আছে আমি প্রথমে কি বললাম, এই দশমিকগুলোকে প্রথমে হাঁটিয়ে দাও। অর্থাৎ 10 দিয়ে আমি সবগুলোকে গুণ করলে দশমিকগুলো উঠে যাবে। খেয়াল রেখো, আমি 10 দিয়ে গুণ করলাম, যখন উত্তর আসবে শেষ লাইনে আমি 10 দিয়ে ভাগ করে দেব। এটা করলে কি হবে, আমার ক্যালকুলেশনের সুবিধে হবে। আমি মনে করব 66 ঘন্টা, 165 ঘন্টা আর 99 ঘন্টা। বোঝা গেছে? এবারে যে চৌবাচ্চার কথা বলা হচ্ছে সেই চৌবাচ্চায় কতটা জল ধরে আমরা এই তিনটে ফিগারের লসাগু বার করে এখানে লিখব। লসাগু যখন বার করবে, যেহেতু অনেক বড় লসাগু হবে তাই পুরোটা না লিখে আমি এইভাবে লিখব, 5 × 6 × 33। কী করে এলো? এখানে 66, 165 আর 99 লসাগু করবে। 11 দিয়ে যদি করো 6, 15, 9, 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 5 15, 3 3 9। আমি পুরোটাকে গুণ করে বসাইনি, আমি এখানে 3 11 33 এবং 3 দুগুণে 6 আর 5 এইভাবে লিখেছি। পুরোটাকে গুণ করে বসাইনি, আমার সুবিধে হবে এতে। এইটা হচ্ছে চৌবাচ্চার ক্যাপাসিটি, অর্থাৎ এত ইউনিট বা এত লিটার জল চৌবাচ্চায় ধরে। এবার এ যে পাইপটা আছে সে প্রতি ঘন্টায় 66 ঘন্টায় পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারে। 66 ঘন্টায় ভর্তি করতে পারে, তাহলে প্রতি ঘন্টায় কতটা ভর্তি করছে? 66 ঘন্টায় যদি এটা ভর্তি করে 1 ঘন্টায় ভর্তি করবে এইটা বাই 66। অর্থাৎ এর পরের স্টেজে আমরা এই ফিগারটাকে এই ফিগারগুলো দিয়ে ভাগ করব, ভাগ করে প্রতি ঘন্টায় সেই পাইপটা কতটা ভর্তি করছে বা কতটা খালি করছে সেটা পাবো। তাহলে এই ফিগারটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 15, এই ফিগারটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 6 এবং এই ফিগারটাকে এটা দিয়ে ভাগ করলে আসবে 10। দেখো, ভাগ করার সুবিধের জন্যই আমি এখানে গুণ করিনি। যেমন 5 × 6 × 33 ছিল, এটাকে যদি 66 দিয়ে ভাগ করি আমার ক্যালকুলেশন করতে সুবিধে হতো। বুঝে গেছে? 3 5 15 আমি এটা লিখতে পারতাম। তাহলে আমি দেখতে পেলাম এ প্রতি ঘন্টায় 15 ইউনিট, বি প্রতি ঘন্টায় 6 ইউনিট জল ভরে এবং সি প্রতি ঘন্টায় 10 ইউনিট জল খালি করে। এটা খালি করে। এবারে বলেছে চৌবাচ্চাটি যখন 5 ভাগের 3 ভাগ ভর্তি ছিল, অর্থাৎ চৌবাচ্চায় 5 ভাগ জল ধরে, কিন্তু আমি বলছি চৌবাচ্চায় এত ইউনিট জল ধরে, তাহলে 5 ভাগের ভ্যালু হচ্ছে এটা, 1 ভাগের ভ্যালু কত? এটা। 5 ভাগের 3 ভাগ জল ভর্তি আছে, বাকিটাকে ভরতে হবে। 5-এর মধ্যে 3 ভর্তি আছে মানে আর কতটা ভর্তি করতে বাকি?
2 ইউনিট ভর্তি করতে বাকি, তাই না? 5-এর মধ্যে 3 ভরে আছে, তাহলে বাকি ভরতে বাকি আছে আর 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে কতটা জল ভর্তি করতে বাকি আছে। 1-এর ভ্যালু যদি এটা হয়, 2-এর ভ্যালু হবে 6 দুগুণে 12 × 33। আমি এটাকেও পুরো গুণ করলাম না, রেখে দিলাম যে আমাকে এতটা জল ভর্তি করতে হবে। এদের 3 জনকে দেওয়া আছে যে 3টে পাইপকে একসঙ্গে চালিয়ে দেওয়া হলে তাহলে চৌবাচ্চাটি পুরোপুরি ভরতে কত ঘন্টা সময় নেবে। জল ভর্তি হবে এটা, 3টে পাইপকেই একসঙ্গে চালালে এরা দুজনে জল ভরবে আর এ খালি করবে। তাহলে প্রতি ঘন্টায় কতটা জল ইনপুট হবে? 15 আর 6 21 - 10, 11 করে জল ভর্তি হবে। ভর্তি করতে হবে এইটা, প্রতি ঘন্টায় 11 ইউনিট করে যদি জল ভরা হয় তাহলে সময় লাগবে 3 × 12 = 36 ঘন্টা। এটা কিন্তু উত্তর না, কেননা আমি প্রথমে 10 দিয়ে গুণ করেছিলাম। আমি বলেছিলাম যেটা বেরোবে তাকে তুমি 10 দিয়ে ভাগ করবে, তাহলে উত্তর হবে 3.6 ঘন্টা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নে 4-এর 5 + 5-এর 12 সমান কত? সবাই পারবে। 60 লসাগু, 48 + 25 মানে 73/60। 73/60 এই অপশানটা আছে, 60 × 60 73/60। 3 নম্বর প্রশ্ন একটা সরল আছে, 8 × এইটা সমান কত? দেখো প্রথমে এই দুটো কাজ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4 দুগুণে 8, এখান থেকে তাহলে 8 বেরোচ্ছে। 7 - 8, 7 - 8 যদি হয় এখান থেকে হবে -1, 8কে -1 দিয়ে গুণ করলে -8 আসবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, 4-এর প্রশ্নে বলেছে রোসেল একটি জিনিস 26% লোকসানে 999 টাকায় বিক্রি করেছে, জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো 999 টাকায় বিক্রি করেছে 26% লসে, একটা ফিগার 100, লোকসান মানে 100 থেকে 26 বাদ দাও, সেটা হবে 26% লোকসানে বিক্রি করেছে। খেয়াল করো 100-ই যদি তোমার সিপি হয় তাহলে 74-এ সে বিক্রি করেছে, 100 থেকে 26 বাদ। এবারে দেখো যখন লোকসানে বিক্রি করছে আমি সিপি চাইছি, তাহলে সিপি বা ক্রয় মূল্য বেশি ছিল, তবেই তো আমার লোকসান হয়েছে 1 টাকায় বিক্রি করে। তাহলে আমার সিপিটা বেশি ছিল, যাই বললাম বেশি ছিল, তাই এদের মধ্যে বেশি ফিগারটা ওপরে বসাও আর কম ফিগারটা নিচে বসাও। 2 দিয়ে কাটো আর এটা 27 দিয়ে কাটবে, 50কে 27 দিয়ে গুণ করলে 1350 টাকা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, পরেরটাও একটা সরল দেওয়া আছে, দেখছো এই কাজটা ফার্স্টে হবে। -22 - 2 ভাগ করলে এখান থেকে আসবে 11, 33কে 11 দিয়ে ভাগ করলে 3, -4 অফ মিন্স ইন্টু, এই দুটোকে ইন্টু করলে -12, এখান থেকে আছে -25, -25 - 12 -37, -37 দিয়ে 111কে যদি ভাগ করো তাহলে -3 বেরোবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 6-এর প্রশ্নে বলেছে 2 সেমি, 2√3 সেমি এবং 4 সেমি বাহু দ্বারা যুক্ত একটি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল ড্যাশ দ্বারা উপস্থাপন করা যায়। অর্থাৎ সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত সেটা তোমাকে বলতে হবে। দেখো যে কোনো সমকোণী ত্রিভুজ, এখানে যেটা দিয়েছে মনে করো এরকম সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যখন আঁকবো, বিচ্ছিরি আঁকা হবে তবু এটা বৃত্ত ভেবে নাও। এই বৃত্তের যে ব্যাস হবে সেটা হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ। এটা খেয়াল রেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা পরিবৃত্ত আঁকবো, অর্থাৎ ত্রিভুজটার বাইরের দিক দিয়ে যখন একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তটার ব্যাসের মাপ হবে সেই সমকোণী ত্রিভুজটার অতিভুজের মাপের সঙ্গে সমান। তাহলে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ কোনটা আমাকে দেখতে হবে। আমরা জানি যে বাহুগুলো দেওয়া থাকে তাদের মধ্যে বড় বাহুটা হচ্ছে অতিভুজের মান। দেখো এইখানে বড় বাহু 4 আর 2√3 মধ্যে গণ্ডগোল হতে পারে। √3 ভ্যালু 1.732, তাহলে 1.7কে 2 দিয়ে গুণ করলে 3.4 আসবে, অর্থাৎ এটা ছোট বাহু এর তুলনায়। তাহলে এদের মধ্যে বড় বাহুটা হচ্ছে এইটা। আমি এইটা করলেই চলতো, এই 2 আর 2√3 না লিখলেও চলে, বোঝা গেছে। এইটা যাই বড় বাহু মানে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ।
সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ সেটাই হবে এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাস। ব্যাসের মাপ যদি 4 হয় তাহলে ব্যাসার্ধের মাপ কত হবে? ব্যাসার্ধকে যদি আর মনে করি তাহলে ব্যাসার্ধের মাপ হবে 2, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আমরা জানি এই বৃত্ত যার রেডিয়াস 2 তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখানে পাই আর এর ভ্যালু 2 দেখতে পাচ্ছি, তাহলে উত্তর হবে 4 পাই, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে একটি ক্ষুদ্র ব্যবসায় খরচ নিম্নরূপ: কাঁচামাল 25%, কর্মীদের বেতন 25%, 50% রক্ষণাবেক্ষণের জন্য। যদি কর্মীদের মোট বেতন 2 লক্ষ টাকা হয় তাহলে রক্ষণাবেক্ষণ খরচ কত? দেখো, কর্মীদের বেতন এখানে দেওয়া আছে 25%, কিন্তু যখন টাকায় বলছে এই ভ্যালুটাই 2 লক্ষ টাকা। বলেছে রক্ষণাবেক্ষণের খরচ কত? রক্ষণাবেক্ষণ 50%, তাহলে 25%-এর ভ্যালু যদি 2 লাখ হয় তাহলে 50%-এর ভ্যালু কত? এটাকে 2 দিয়ে গুণ করে 50% আসে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে আমি বলবো 4 লক্ষ টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, একটি মিশ্রণে বালি আর কাঁকরের অনুপাত 17:9 এবং কাঁকর আর সিমেন্টের অনুপাত 6:17। বালি আর সিমেন্টের অনুপাত কত? বালি আর কাঁকর এটার অনুপাত দিয়েছে 17/9, আর কাঁকর আর সিমেন্ট এই অনুপাত দিয়েছে 6/17। আমি যদি এই দুটোকে গুণ করি তাহলে এই দুটোর গুণফলের সঙ্গে সমান হবে। কাঁকর আর কাঁকর কাটবে, 17 3 দুগুণে 6, 3 তিরিকে 9, অর্থাৎ বালি বাই সিমেন্ট এই যে রেশিওটা চেয়েছে সেটা বেরোচ্ছে 2/3, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের ভূমি তারই সমান ক্ষেত্রফলযুক্ত একটি সামান্তরিকের ভূমির 5 ভাগের 1 ভাগ। ত্রিভুজের এবং সামান্তরিকের সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত কত? একটা ত্রিভুজের বলেছে, তার মানে যে কোনো ত্রিভুজ তুমি ধরতে পারো, সেটা সমকোণী ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, যেটা তোমার সুবিধে হবে সেই ত্রিভুজটাকে তুমি নাও। আমি দেখো যদি বলি যে আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, আমি বলছি যা খুশি একটা ত্রিভুজ নাও। এই সমকোণী ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আছে, এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান। যাই এটা বলেছে, আমি জানি আমাকে যেহেতু যে কোনো ত্রিভুজ আমি নিতে পারি, তাই আমি সমকোণী ত্রিভুজ নিলে আমি জানি 3 4 5 বাহু দিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। কেন? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে এর ক্ষেত্রফল বার করতে আমার সুবিধে হতো। এর ক্ষেত্রফল কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল 6 হতো। ত্রিভুজের ক্ষেত্রফল যখন 6, তাহলে আমি বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফলও 6 হবে। কেন? ত্রিভুজ আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান বলা আছে, বোঝা গেছে। পরের যেটা একটা পয়েন্ট দিয়েছে যে ত্রিভুজের ভূমি তারই সমান ক্ষেত্রফলযুক্ত একটা সামান্তরিকের ভূমির 5 ভাগের 1 ভাগ। এটা মানে কি? এর ভূমি, এই সামান্তরিকের ভূমি যদি 5 হয় তাহলে এই ত্রিভুজের ভূমি হবে 1, তাই না? 5 ভাগের 1 ভাগ। এই ভূমি যদি 5 হয় সামান্তরিকে, তাহলে ত্রিভুজের ভূমি হবে 1, কিন্তু ত্রিভুজের ভূমি তো আমি দেখতে পাচ্ছি 4, এটাকে 4 দিয়ে তাহলে গুণ করা হয়েছিল, তাহলে সামান্তরিকের ভূমি হবে 4 5 20, অর্থাৎ এই সামান্তরিক, যে সামান্তরিকটার ক্ষেত্রফল 6 তার ভূমির দৈর্ঘ্য 20। এর উচ্চতা আমার জানা নেই, এর উচ্চতাকে আমি h মনে করলাম। সামান্তরিকের ক্ষেত্রফল কত? 6। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। কিন্তু এটা তো সামান্তরিকের ক্ষেত্রফল, আমি দেখলাম সামান্তরিকের ক্ষেত্রফল 6, বোঝা গেছে। আমি যদি কাটি এইটা, তাহলে এইচের ভ্যালু আসবে 3/10। এইচ মানে কি? এইচ হচ্ছে সামান্তরিকের উচ্চতা। চেয়েছে ত্রিভুজ আর সামান্তরিকের উচ্চতার অনুপাত কত। ত্রিভুজের উচ্চতা কত ছিল? 3। সামান্তরিকের উচ্চতা কত বার করলাম? 3/10। বলেছে এই রেশিওটা কত, এটা কাটো, তাহলে রেশিও হবে 10:1, যেটা অপশান নাম্বার 2-এতে আছে, বোঝা গেছে। পরের প্রশ্ন, একটি ধাতু সংকরের 42% হলো রূপো,
যদি সংকরটিতে রূপোর পরিমাণ 147 গ্রাম হয় তাহলে অন্যান্য উপাদানের পরিমাণ কী ছিল? দেখো 42% রূপো পার্সেন্টেজে বলেছে, আবার গ্রামে বলেছে 147 গ্রাম, তাহলে বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 147 গ্রাম। বলেছে অন্যান্য উপাদানের পরিমাণ কী ছিল? 100%-এর মধ্যে 42% যদি রূপো থাকে তাহলে বাকিটা অর্থাৎ 100 মাইনাস 42 58% হচ্ছে অন্যান্য উপাদান। বলেছে এই 58% যেটা অন্যান্য উপাদান আছে সেটা গ্রামে কত। বোঝা গেছে? দেখো এইগুলোর ক্ষেত্রে এরকম কাটতে পারো অথবা এই সিধে কাটতে পারো, নয় এরকম শেপটা দেখো এরকম টাইপের একটা শেপ হবে, তুমি এইভাবে কাটতে পারো অথবা এইভাবে কাটতে পারো। আমি কেটে দেখাচ্ছি। আমি যদি এটাকে 7 দিয়ে কাটি তাহলে এটা 21 হবে, এটা 6 হবে। আর একটু কাটতো 3 7 21, 3 2 6। আমি কিরম কাটলাম? এরকম কাটলাম। আমি বলছি এরকমও কাটতে পারি, আমি এটাকে 2 1 2, 29 2 58 কাটতে পারি। বোঝা গেছে? তাহলে বেরোলো 1%-এর ভ্যালু হচ্ছে 7, 29%-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু যদি 7 হয় 29-এর ভ্যালু হবে 29-কে 7 দিয়ে গুণ, তাই তো? এটা করলে কত আসবে? 203 গ্রাম, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে সমরকে তার 8 দিনের একটি সেলস ড্রাইভে যাওয়ার জন্য খরচ বাবদ কিছু টাকা দেওয়া হয়, তবে তাকে আরও 6 দিন বেশি থাকতে হয়, যার ফলে তার গড় দৈনিক ভাতা 120 টাকা কমে যায়। শুরুতে তাকে কত পরিমাণ টাকা অনুমোদন করা হয়েছিল? মনে করো সমরকে প্রতিদিন X টাকা করে অনুমোদন দেওয়া হয়েছিল, প্রতিদিন X টাকা করে তোমাকে দেবো, অর্থাৎ সমরকে মোট 8 দিনের জন্য অনুদান দেওয়া হয়েছিল 8x টাকা। এ টাকা অনুমোদন করা হয়েছে সমরকে, যে তোমাকে এই টাকা দিচ্ছি তুমি সেলস ড্রাইভে চলে যাও। সেটাই চেয়েছে যে তাকে কত টাকা প্রথমে অনুমোদন করা হয়েছিল, অর্থাৎ তাকে প্রথমে 8x টাকা অনুমোদন করা হয়েছিল, এটা তোমাকে বার করতে হবে। তাহলে এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে প্রথমে তাকে অনুমোদন করা হয়েছিল 8x টাকা, এই টাকা নিয়েই সে চলল। এবার বলল কিছুদিন হওয়ার পর যে আরও 6 দিন তোমাকে থাকতে হবে। 8 দিনের কথা ছিল, আরও 6 দিন তোমাকে থাকতে হলো, কিন্তু টাকা ওইটাই থাকলো। তাই তোমার দৈনিক ভাতা 120 টাকা কমে গেল। প্রতিদিন তোমার X টাকা করে খরচ করার কথা ছিল, তুমি 120 টাকা করে কম খরচ করবে। তাহলে এই 14 দিন ধরে তুমি X মাইনাস 120 টাকা করে খরচ করবে। বুঝে গেছে? এখান থেকে দেখো 8x-এর ভ্যালু কত হচ্ছে? 14 ইন্টু x মাইনাস 120। এটাকে একটু ছোট করে নিতেও পারো, করে নাও। 7 দিয়ে 2 দিয়ে কাটো, 7 2 14, 4x 7x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 120। তাহলে 3x-এর ভ্যালু 120, 7 12 84, সরি 840 হবে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 840-কে 3 দিয়ে ভাগ, সেটা হবে 280। বোঝা গেছে? 3x-এর ভ্যালু 840, এক্সের ভ্যালু হবে 280। এক্সের ভ্যালু 280 হলে বলেছিল প্রথমে তাকে কত পরিমাণ অনুমোদন দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 8x টাকা, অর্থাৎ 8 ইন্টু এক্সের ভ্যালু 280, এটা হচ্ছে 2240 টাকা অনুমোদন দেওয়া হয়েছিল, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে সৌরিশের বয়স এখন 25 বছর আর তার তুতো ভাইয়ের বয়স 7 বছর। কত বছর পর সৌরিশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে? দেখো সৌরিশ আর তার ভাই বর্তমান যে বয়স সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 25 বছর আর এর 7 বছর। তাহলে রেশিও বলতে পারি 25:7। 7 বছর পরে শুরু হচ্ছে কত বছর পরে, আমি মনে করলাম x বছর পরে সৌরিশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে, অর্থাৎ তুতো ভাইয়ের বয়স যদি 1 হয় সৌরিশের বয়স হবে 2.5 গুণ, অর্থাৎ 2.5 x বছর পরে। বোঝা গেছে? এটাকে রেশিও করলে দশমিক তুললে এটা 10 হবে, এটাকে যদি কাটো 5:2 করে দাও, 5 5 25, 5 2 10, এই রেশিওটা দেখো না। আমি এটাকে ফ্রেশ করে একটু লিখছি। 25:7 একটা রেশিও বেরিয়েছিল, আর একটা রেশিও বেরোলো 5:2। কি বললাম? x বছর পরে এই রেশিও হয়েছে, মানে
এখান থেকে এক্স বছর পর সৌরিশেরও বয়স এক্স বছর বেড়ে যাবে, তার ভাইয়ের বয়সও এক্স বছর বেড়ে যাবে, তাই না? আমি যদি বলি 10 বছর পরে, তাহলে আমার বয়সও 10 বাড়বে, ভাইয়ের বয়সও 10 বাড়বে। তাই আমরা এরকম কেন করতে গেলাম, যদি তোমরা আমার এজের ভিডিওগুলো দেখে থাকো, সেখানে ক্রস প্রোডাক্ট মেথড আমি অ্যাপ্লাই করেছিলাম। ক্রস প্রোডাক্ট মেথডের মূল মন্ত্র হচ্ছে দুটো রেশিও থাকবে এবং একটা ফিগার থাকবে। সেটাই আমি দেখতে পেলাম এখানে দুটো রেশিও আছে, আর কত বছর পরে বলছে। আমি যদি এক্স বছর পরে মানি, তাহলে এরও এক্স বছর বাড়বে এবং এর ভাইয়েরও এক্স বছর বাড়বে। ক্রস প্রোডাক্ট মেথডে এটা ক্রস গুণ করতে হয়, এটা ক্রস গুণ করতে হয়, গুণ করে গুণফলগুলোকে বিয়োগ করতে হয়। যেটা বড় ফিগার হবে সেখান থেকে ছোট ফিগারটাকে বিয়োগ করতে হবে। 25 দুগুণে 50, 5 7 35, 50 থেকে 35 যদি বাদ দিই তাহলে হবে 15। আবার এটা ক্রস গুণ করবে, এটা ক্রস গুণ করবে, 5x 2x, 5x আর 2x বিয়োগ করলে হবে 3x। তাহলে 3x এর ভ্যালু যদি 15 হয়, তাহলে x এর ভ্যালু কত? 5। আমি বলেছিলাম কত বছর পরে হবে, দেখো আমি দেখতে পাচ্ছি x এর ভ্যালু 5, অর্থাৎ 5 বছর পরে সৌরিশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে একটা ঘনকের প্রান্ত 4 সেমি বেড়ে গেলে আয়তন 988 সেমি কিউব বেড়ে যায়, ঘনকটির প্রতিটি প্রান্তের মূল দৈর্ঘ্য কত? দেখো ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব। ঘনক কীরকম দেখতে হয় জানো? প্রতিটা বাহু সমান হতে হবে, তাই বাহুর কিউব, এটা হচ্ছে ঘনকের আয়তনের ফর্মুলা। প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, এটাই চেয়েছে মূল দৈর্ঘ্য, অর্থাৎ এক্সের ভ্যালু কত। প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, তাহলে তার আয়তন কত ছিল? বাহুর কিউব। পরে বাহু 4 বেড়ে গেল, তখন তার আয়তন কত হবে? বাহুর কিউব। বলেছে আগের আয়তন আর এখনকার আয়তনের ডিফারেন্স 988। দেখো 988 বেড়ে গেল, মানে এখন যেটা হলো ঘনক তার আয়তন আর আগের আয়তনটার ডিফারেন্স হচ্ছে 988। তাহলে এখান থেকে এটা ফর্মুলা ফেলে তোমাকে ক্যালকুলেশন করবে, এটা মাথায় আসবে। আমি বলছি অপশান যখন দেওয়া আছে এরকম ফর্মুলা ফেলার কথা ভেবো না, অপশান অনুযায়ী ক্যালকুলেশন করাটা অভ্যেস করো। দেখো এক্ষেত্রে অপশান যখন এলিমিনেশন করতে হয় তখন সবচেয়ে বেস্ট হচ্ছে সবথেকে ছোট আর সবথেকে বড়টাকে প্রথমে বাদ রাখো। অপশানের মধ্যে সবথেকে ছোট ফিগার 6 আর সবথেকে বড় ফিগার হচ্ছে 9। এই দুটো ফিগারকে প্রথমে বাদ রেখে বাকি 7 আর 8 যেটা আছে সেটা নিয়ে ক্যালকুলেশন করতে পারো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাকে দেখতে হবে যে এর ইউনিট প্লেসে 8 আসছে, দেখতে পাচ্ছ একক স্থানে 8 আসছে। আমি কি বললাম, আমি 9 আর 6 নিয়ে এখন চলবো না, 7 আর 8 নিয়ে চলবো। এই দুটোর মধ্যে কোনটার সম্ভাবনা আছে সেটাকে প্রথমে দেখে নেব। যদি এক্সের ভ্যালু আমি 7 মনে করি, আমি যদি এখানে বসাই, আমি বলছি 7 যদি মনে করি তাহলে কি হতো? তাহলে 7 আর 4 11 এটা হতো। 11-র হোল কিউব যখন করব, পুরোটা করব না, পরে দরকার লাগলে করব। 11-র হোল কিউব যখন করব, 11 মানে শেষ ফিগারটা হচ্ছে, দেখো খেয়াল করে আমি এখানে লিখছি মাইনাস এক্সের ভ্যালু 7 বসিয়েছি। আমি দেখছি 1-এর হোল কিউব লাস্ট ফিগার ইউনিট প্লেস, 1-এর হোল কিউব 1 আসে, আর 7-এর হোল কিউব যখন করব তখন তার শেষ ফিগারটা কত আসবে? 7 7 49, শেষে 9 এলো, আবার তাকে 7 দিয়ে গুণ করলে 7 9 63। কোনো একটা বিয়োগ ফলে ইউনিট প্লেসে 1 আর এখানে যদি 3 থাকে, আমরা বিয়োগ করলে 3 আর 8 11, তারপর বিয়োগ করি এইভাবে। কোনো একটা সংখ্যার মনে করো শেষ ফিগার, এর 3 আছে এর 1 আছে, আমি বললাম বিয়োগ করো, 3 আর 8 11, তুমি এরকম করে বলতে এর শেষ ফিগার 8 হচ্ছে, এরও শেষ ফিগার 8, মানে এটা উত্তর হতে পারে। জাস্ট আমি আইডিয়াটা দিচ্ছি। আর একটা আমার ধরার কথা ছিল 8, যদি আমি 8 ধরতাম খুব তাড়াতাড়ি করে তুমি বুঝতে পারবে 8 আর 4 12, আমি লিখছি বলে অসুবিধে হচ্ছে, এইটা 8-এর কিউব, এটা 2-এর কিউব 8 আসতো, আর 8-এর কিউব শেষ ফিগারটা দেখো 8 আসতে 64, লাস্টে 4 আসতে, আবার যদি 8 দিয়ে গুণ করো 4 আসতে 32, 8 থেকে 2 যখন বিয়োগ করবে তখন ইউনিট প্লেসে 6 আসবে, মানে 8 দিয়ে হবে না। তাহলে যে দুটো আমাকে অপশান ধরতে হবে তার মধ্যে আমি দেখছি 7টা হতে পারে। তুমি এইভাবে এইগুলোকেও দেখে নিতে পারতে। তুমি যদি 9 দেখতে বা 6 দেখতে, দেখবে যদি 6 দেখি, আমি যদি মনে করি 6 উত্তর, তাহলে এটা হবে 6 আর 4 10 তার কিউব, আর এক্সের ভ্যালু 6 হলে 6-এর কিউব, এর শেষে আসবে 0, 0-র কিউব করলে 0 হয়, আর 6-এর কিউবে সবসময় 6 হয়।
আমি যদি বলি কোনো একটা অঙ্কের শেষ ফিগার 0 আছে 6 আছে, তুমি বিয়োগ করো, তুমি 6 আর 4 10 বলবে। দেখো কিন্তু ইউনিট প্লেসে 8 আছে, তাই এটাও হবে না। তাহলে 8ও হচ্ছে না, 6 হচ্ছে না, তাহলে উত্তর 7 আর 9-এর মধ্যে যে কোনো একটা হবে। যে কোনো একটাকে এর মধ্যে বসিয়ে দেখো, না হলে পরেরটা উত্তর হবে, সেটাকে আর ক্যালকুলেশন করতে হবে না। আমি মনে করছি এইটা উত্তর, অর্থাৎ 7। আমার দুখানার মধ্যে যে কোনো একটা উত্তর হবে, আমি বুঝতে পারলাম। যদি এখানে 7 বসাই, 7 আর 4 11, 11-র হোল কিউব। তোমরা চাকরি পরীক্ষা দিচ্ছ, তোমরা সবাই মনে রাখো যে 11-র হোল কিউব 1331। এসএসসি পরীক্ষায় বহু বছর এরকম প্রশ্ন আসে 11-র কিউব আমাদের ক্যালকুলেশনে লাগে। 11-র কিউব 341 আর 7-এর কিউব 343, আমরা সবাই জানি। এটা বিয়োগ করলে 988 আসছে কিনা জাস্ট চেক করব, আসছে মিন্স এটাই উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন। পরেরটা সোজা, সবাই পারবে, তবু আমি একটা জিনিস বলবো। 250-এর 45% আছে। যখন কোনো জায়গায় 5 থাকবে, তুমি সেই 5কে চেষ্টা করবে যে শূন্যে কনভার্ট করা, অর্থাৎ 5কে 2 দিয়ে গুণ করলে বা জোড় সংখ্যা দিয়ে গুণ করলে সবসময় শূন্য হয়। আমি চেষ্টা করব সেটাকে গুণ করে শূন্য আনার। দেখো 250-কে 4 দিয়ে গুণ করলে 1000 আসে, করলাম। এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে এটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। 45কে 4 দিয়ে ভাগ করাটা সুবিধে, 11.25 হচ্ছে। এবার দেখো যখন শূন্য আছে, খালি শূন্য এদিক ওদিক হবে। 11-এর 8%, শূন্য এদিক ওদিক হবে। তুমি এই ফিগারটা খেয়াল করো, 11.25। শুধু শূন্য যদি ট্রান্সফার হয় এদিক ওদিক করে, 11-25 এই ফিগারটা তো থাকবে। দেখো 11-25 যদি ভালো করে দেখো, এইখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা উত্তর হবে। তুমি ক্যালকুলেশন করে নাও। যদি 11-25 11.25 কোথাও থাকতো, তাহলে তুমি এটা করতে। তখন কিভাবে করতে? এই পার্সেন্টেজটা তুমি চেঞ্জ করতে পারো, অর্থাৎ এর গায়ে পার্সেন্টেজ আছে, সেটা এইখানে না রেখে তুমি এইখানে রাখতে পারতে। 1000% এর 11.25। এবার পার্সেন্টেজ মানে বাই 100 থাকছে, তোমরা সবাই জানো। এটাকে যদি আমি বাই 100 করি পার্সেন্টেজ তুলে দিয়ে, তাহলে এখানে 100 চলে আসবে, এই শূন্য কেটে যাবে। 11.25-কে 10 দিয়ে গুণ করলে 112.5 আসতো। কিন্তু এতটা করতে হয় না, যদি তুমি বুঝতে পারো তাহলে গুণ করার পর ফিগারের দিকে তাকাবে, উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন। এটা একটা সরল আছে, দেখতে পাচ্ছ। এইটা বিয়োগ করলে -25, 39 -25 অর্থাৎ +25, এটা এখান থেকে বেরোবে। ভাগ, এটা আসছে -12 আর এটা +8, -12 +8 -8। 39 আর 25 যোগ করলে 64 হয়, তাকে -8 দিয়ে ভাগ করলে -8 বেরোবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন। পরেরটা বর্গমূল বলেছে, সবাই বর্গমূল করা শিখেছি আমরা, কিন্তু আমি বলছি যে আমি যেটা জানি তার অ্যাপ্লিকেশানটাকে কিভাবে করতে পারি। অপশানগুলোকে খেয়াল করো। এই যে ফিগারটা আছে, এর মধ্যে কোনোটাই হবে একটা উত্তর, এক্স্যাক্ট যেহেতু বর্গমূল দেওয়া আছে। দেখো আমরা এই রেঞ্জটা ভালো করে খেয়াল করো, এইখানটা করে যে ফিগারগুলো আছে। আমি যদি বলি যে 105-এর হোল স্কোয়ার আমি জানি, কেন জানি? আমি বলেছি শেষ ফিগার যদি 5 থাকে, সবসময় 25 বসাবে। বাকি যে ফিগারটা থাকছে, কত থাকছে? 10। 10 আর তার পরের ফিগার কত হয়? 11। 10 আর 11 গুণ করলে 110 হয়, এটা এখানে বসাও। এটা হচ্ছে 105-এর হোল স্কোয়ার। কত? 110 25। 110 25-এর থেকে বড়, মিন্স উত্তরটা 105-এর থেকে বড় হবে। বুঝতে পারছো? 105-এর হোল স্কোয়ার যদি এইটা হয়, উত্তর 112 আছে কিন্তু এটা 110 আছে, তাহলে উত্তর 105-এর থেকে বড় হবে, মানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। বোঝা গেছে? তাহলে উত্তর নয় 106, নয় 114। এই ফিগারটা দেখছি 110-এর উপরে। আমি 110-এর হোল স্কোয়ার মনে মনে করতে পারবো। সেটা কত? 11 11 121, গায়ে দুটো শূন্য, কত আসছে? 121। কিন্তু এখানে কত আছে? 112। অর্থাৎ এই ফিগারটা এই সংখ্যাটাকে অতিক্রম করে যাচ্ছে, তাই এটা তো উত্তর হবেই না। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 1। এতক্ষণ ধরে তোমরা ভাবে করাচ্ছে বর্গমূল করে ফেলি, ভালো হবে, করো, কেউ বারণ করেনি। আমি তোমাকে শুধু বলছি পরীক্ষার সময় যখন এরকম 5 ডিজিটের বা 7 ডিজিটের দেবে বা 6 ডিজিটের দিল, তখন কিভাবে তুমি সিচুয়েশনকে কোপ করবে। বোঝা গেছে? পরের প্রশ্ন। যদি কোনো প্রশ্ন গ্রুপ ডির এই সেটটায় ছাড়তে হতো, তাহলে আমি বলতাম 17 নম্বর প্রশ্নটা স্কিপ করতে হতো, কেন এটা তুলনায় বড় প্রশ্ন হবে। বলেছে এইটার
শুধুমাত্র একটি আবৃত্ত সমাধান থাকে, তাহলে এর পূর্ণ ধনাত্মক সংখ্যায় সমাধান কত? আবৃত্ত এই বাংলাটার টার্মটা খুব সম্ভবত রিপিটেড হবে। আমি অঙ্কটা করানোর পরে বলবো এখানে কেন আবৃত্ত কথাটা লিখেছে। আবৃত দশমিক না, আবৃত্ত কেন লিখেছে? আবৃত্ত মিন্স রিপিটেড হতে পারে। বোঝা গেছে? এবার এই অঙ্কগুলো শুধুমাত্র একটি সমাধান থাকবে। দেখো এই ধরনের ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 যদি কোনো দ্বিঘাত সমীকরণ এই ফরম্যাটে থাকে, তাহলে এর একটা সমাধান থাকবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই স্ট্রাকচারের ইকুয়েশনের একটাই সমাধান থাকবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। বোঝা গেছে? তাহলে এই যে সমীকরণগুলো দেওয়া আছে এটাকে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তবে আমি বি স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এই ফরম্যাটে ফেলবো। দেখো বি মানে হচ্ছে এক্সের সহগ এবং এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর সি হচ্ছে ধ্রুবক পদটা। এইগুলোকে এইভাবে সাজালে এই তোমাকে ইকুয়েশন এইভাবে ফর্ম করতে হবে, করে নিয়ে সমাধান করতে হবে। এই হচ্ছে প্রসেস। আমি যদি এই 3x স্কোয়ারটা এই দিকে নিয়ে যাই কীরকম হবে আমি পুরোটা একবার লিখছি। এ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ছিল, আমি পুরোটা অর্থাৎ এইটা নিয়ে গেলাম মাইনাস 3x স্কোয়ার, এইটা এদিকে গেলে প্লাস এক্স আর 9টা এদিকে গেলে মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। আমাকে এরকম ফরম্যাট নিয়ে আসতে হবে, তাই ডান দিকে 0 নিয়ে এলাম। এবার এই দুটোর মধ্যে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে আসবে a মাইনাস 3। এই দুটোর মধ্যে যদি আমি এক্স কমন নিই তাহলে আসবে a প্লাস 2 আর প্লাস 5 মাইনাস 9 করলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখো এই ফরম্যাটে এসে গেল। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a, এক্সের সহগ হচ্ছে b অর্থাৎ b এর ভ্যালু এটা আর বাদবাকিটা হচ্ছে c। তাহলে এখানে b কোনটা? b হচ্ছে এটা। a বলতে কোনটা? a বলতে এইটা। আমি এবার তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac লিখব। বি মানে হচ্ছে a প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে a মাইনাস 3 আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস 4 সমান 0। এটা হতে হবে। বোঝা গেছে? এটাকে যদি ফর্মুলায় ফেলো a প্লাস বি হোল স্কোয়ারে তাহলে আসবে a স্কোয়ার, এটা বা হবে, প্লাস 4a প্লাস 4 এটা আসবে প্লাস 16a মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। সমাধান খুব তাড়াতাড়ি করে নাও। বা এ স্কোয়ার প্লাস 20a মাইনাস 44 ইজ ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে a মাইনাস 2 a প্লাস 22 ইজ ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল শুরু হয় a মাইনাস 2 সমান 0, a এর ভ্যালু 2, বা a প্লাস 22 এর ভ্যালু 0, a এর ভ্যালু মাইনাস 22। বলেছি এর পূর্ণ ধনাত্মক সংখ্যার সমাধান। দেখো এর দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা প্লাসে একটা মাইনাসে। যেহেতু ধনাত্মক বলেছে তাই এর ভ্যালু হচ্ছে 2, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। এবারে আসি এখানে আবৃত্ত কথাটার মানে কী ছিল। আবৃত্ত হচ্ছে রিপিটেড। এর ভ্যালু 2 আমি যদি এখানে বসাই, কোথায় এসেছিল? এই জায়গাটা, এই জায়গাটায় এর ভ্যালু যদি 2 বসাই তাহলে এই ইকুয়েশনটা কিরম আসবে? দেখো 2 বসালে 2 মাইনাস 3 মাইনাস 1, তাহলে এটা আসতো মাইনাস এক্স স্কোয়ার। এইটা যদি 2 বসাই 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। মাইনাসটা ওদিকে গেলে 0 হয়ে যাবে। এটা আসবে x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান 0। এটা যেটা বলতে চেয়েছিল মানে একটা এমন সমাধান থাকবে যার রুট দুটো একই। দেখো x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান 0, তাহলে এক্সের দুটো ভ্যালু আসবে এবং দুটোই হচ্ছে সমান, যেটাকে ওরা এখানে প্রশ্নে আবৃত্ত কথাটা লিখেছে অর্থাৎ রিপিটেড। একটা এমন ইকুয়েশন হবে এর জন্য যেটা পজিটিভ হবে এবং আবৃত্ত হবে, সেটা হচ্ছে 2, যে দুটোই কিন্তু রিপিটেড বা আবৃত্ত হচ্ছে। বোঝা গেছে? ইংলিশ কোশ্চেনটা পেলে ভালো হতো, কিন্তু আমি এটা বাংলা কোশ্চেন পেয়েছি। এই টার্মটার মানে উদ্ধার করতেই আমার বেশ কিছুক্ষণ লেগেছে। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে ধ্রুবক গতিতে চলমান একটি ট্রেন যথাক্রমে 8 সেকেন্ডে ও 8.4 সেকেন্ডে একই দিক দিয়ে হাঁটছে এমন দুজন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তি 4.5 কিমি পার ঘন্টা গতিতে হাঁটছিল এবং দ্বিতীয় জন 6 কিমি পার ঘন্টা গতিতে হাঁটছিল। ট্রেনের গতি কিমি পার ঘন্টায় কত ছিল? এই এক ভদ্রলোক এই দিকেই দুজন যাচ্ছেন। একটা ট্রেন একেও ক্রস করলো
এদিকে এবং একেও ক্রস করলেন। তাহলে যখন কোনো ট্রেন কোনো ব্যক্তি যে হাঁটছে তাকে ক্রস করে, একই দিকে গেলে কী হবে, আপেক্ষিক বেগগুলো সবসময় বিয়োগ হয়। আমরা জানি একই দিকে গেলে বেগগুলো বিয়োগ হয় আর উল্টো দিকে গেলে বেগগুলো যোগ হয়। যেহেতু ট্রেন ব্যক্তি সব একই দিকে যাচ্ছে তাই এদের বেগগুলো বিয়োগ হবে, যেটাকে আমি আপেক্ষিক বেগ বলি। ট্রেনের বেগ কিমি পার ঘন্টায় কত ছিল? আমি মনে করলাম ট্রেনের বেগ এক্স কিমি পার ঘন্টা ছিল। যখন প্রথম ব্যক্তি যার বেগ 4.5 কিমি পার ঘন্টা, দ্বিতীয় ব্যক্তি 6, প্রথম ব্যক্তিকে যখন ট্রেন ক্রস করছে তখন ট্রেনের বেগ আর ব্যক্তির বেগ বিয়োগ করব, এটা হলো আপেক্ষিক বেগ। দ্বিতীয় ব্যক্তিকে যখন ক্রস করছে তখন ট্রেনের বেগ থেকে দ্বিতীয় ব্যক্তির বেগ বিয়োগ করব, যেহেতু একই দিকে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে যখন একই দিকে যাচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে আপেক্ষিক বেগ এটা। আপেক্ষিক বেগ মানে কি? প্রতি ঘন্টায় এরা কতটা ডিস্টেন্স যাচ্ছে। বোঝা গেছে? প্রতি ঘন্টায় যদি এটা যায়, প্রথম ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করেছে, 1 ঘন্টায় যদি এই দূরত্ব যায় 8 সেকেন্ডে কতটা যাবে? 8 সেকেন্ড মানে হচ্ছে 8/3600 ঘন্টা। সেকেন্ডটাকে ঘন্টায় ট্রান্সফার করলাম, তাহলে ট্রেনটা 8 সেকেন্ডে গেল এতটা দূরত্ব। আমরা জানি কোনো ট্রেন কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করে সে ওই সময়ে যতটা দূরত্ব যাবে সেটা হবে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে 8 সেকেন্ডে ট্রেনটা যতটা গেল সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এটা হলো ট্রেনের দৈর্ঘ্য। একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তিটার আপেক্ষিক বেগ হচ্ছে x-6, অর্থাৎ প্রতি ঘন্টায় দূরত্ব হচ্ছে x-6। তাহলে এই দ্বিতীয় ব্যক্তিকে যখন 8.4 সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে ট্রেন 8.4 সেকেন্ডে কতটা যাবে? 8.4 সেকেন্ডে ঘন্টায় পরিণত করো। কেন এটা ঘন্টায় পরিণত করছি? তার কারণ এইটা আছে কিমি পার ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় এতটা দূরত্ব যাচ্ছে, 8.4 সেকেন্ড বা এত ঘন্টায় কতটা দূরত্ব যাবে। আমরা জানি কোনো ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করলে সে তার নিজের দৈর্ঘ্য যায়, অর্থাৎ এটাও হলো ট্রেনটার নিজের দৈর্ঘ্য। আমি বলছি ট্রেনটার দৈর্ঘ্য এটা, আবার বলছি ট্রেনটার দৈর্ঘ্য এটা, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য দুক্ষেত্রেই সমান, যেহেতু তাই আমি এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। 3600 কেটে দাও, তাহলে বুঝতে পারছো তখন সেকেন্ড থাকছে, 3600 লেখার দরকার নেই, এমনি এটাকে রেখে দেবে। এটা জাস্ট দেখানোর জন্য ছিল, কিন্তু 8 লিখবে, 8.4 লিখবে, এটা তো কেটেই যাবে। এই দশমিকটা এখান থেকে তুলে দাও। এটা যদি 4 দিয়ে কাটো এটা আসবে 21, 10 দিয়ে গুণ করলে 20x মাইনাস 90 সমান 21x মাইনাস 126। 21xটা এদিকে গেলে মাইনাস এক্স, 126-এর দিকে 90 যদি আসে মাইনাস 36, তাহলে এক্সের ভ্যালু 36। এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টায়, সেটাই চেয়েছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন 19-এর প্রশ্নে বলেছে বরুণ 48 কিমি পার ঘন্টা গতিতে ড্রাইভিং করে, তার গন্তব্যে পৌঁছানোর সময়ের 2 মিনিট পূর্বেই পৌঁছে যায়। যদি সে 42 কিমি পার ঘন্টা গতিতে ড্রাইভ করতো তাহলে সে 1 মিনিট দেরিতে পৌঁছতো। বরুণ কতটা পথ ড্রাইভ করেছিল? দেখো, বরুণ যাচ্ছে, প্রথমে আর পরে দুরকম স্পিড দিয়েছে। প্রথমে স্পিড ছিল 48, পরে স্পিড হলো 42, স্পিড কমে গেল। সেম ডিস্টেন্স গেলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই সূত্র। যদি ডিস্টেন্সটা সমান থাকে দু ক্ষেত্রেই তাহলে তার ভ্যালুটাকে 1 মনে করে নাও, তাহলে এস ইজ ইকুয়াল টু হবে 1/t, অর্থাৎ স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও হবে ঠিক তার উল্টো, অর্থাৎ টাইমের রেশিও হবে 42:48। এক্ষেত্রে একটা প্রশ্ন আসবে, এখানে কেটে নিলে তো ভালো হতো, স্পিড কাটতে যাবে না, তার কারণ হচ্ছে কোনো সময় আমাদের স্পিড বার করতে বলে, তো স্পিড বার করতে বললে যাই তুমি কেটে নেবে তখন ওখানে ইকুয়েশনটা খুব ছোট হয়ে যায় ফিগারগুলো, তাই সঠিক স্পিড বেরোবে না। তুমি কোনো অঙ্কে যদি স্পিড বার করতে না বলে তুমি স্পিড কাটতে পারো, যেমন আমি এখানে কাটতে পারতাম যেহেতু স্পিড বার করতে বলেনি, কিন্তু আমি বারবার বলি কখন কোনটা কি বলে তো মুশকিল, পরীক্ষার সময় ক্যালকুলেশন করো, স্পিডটাকে কাটবে না, টাইমটাকে কাটতেই পারো। যেমন এটা টাইম আছে, আমি এখানে কেটে বললাম টাইমের রেশিও 7:8, অর্থাৎ প্রথমে যদি 7 ইউনিট সময় লাগতো পরে সময় লাগছে 8 ইউনিট। দেখো, প্রথমে 2 মিনিট আগে পৌঁছতো আর পরে 1 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। আমি যদি আগেটাকে প্লাস আর পরেটাকে মাইনাস করি তাহলে আগে 2 মিনিট আগে পৌঁছাতো এবং পরে 1 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। আগের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্যটা কত? পার্থক্য মানে ডিফারেন্স।
সেটা হচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাস 1 সমান 3। এটা করতে হয় না, যখন কোনো জায়গায় আগে লেখা থাকবে আর দেরিতে লেখা থাকবে তখন এই দুটো সংখ্যাকে যোগ করে দেবে। যদি দুটোই আগে বা দুটোই দেরিতে বলে তাহলে সংখ্যা দুটোকে বিয়োগ করবে। বোঝা গেছে? আমি দেখছি আগের সময় আর পরের সময়ের মধ্যে পার্থক্য 1 ইউনিট, কিন্তু এখানে বার করলাম সেটা নাকি 3 মিনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 3 মিনিট হয়, যে কোনো একটা জায়গায় বসা, মনে করো আমি এখানে বসাচ্ছি, 8 ইউনিটের ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু 3 হলে 8-এর ভ্যালু হবে 24 মিনিট। বোঝা গেছে? অর্থাৎ পরে সে 24 মিনিটে গন্তব্যে পৌঁছেছে, কিন্তু পরে স্পিড কত ছিল? 42 করে স্পিড ছিল, অর্থাৎ প্রতি ঘন্টায় 42 করে যাচ্ছিল। পরে 24 মিনিটে গেছে, 24 মিনিট মানে 24/60 ঘন্টায় গেছে। তাহলে 24/60 ঘন্টায় বা 24 মিনিটে সে যতটা দূরত্ব যাবে সেটাই হবে গন্তব্যের দূরত্ব। এখানে জাস্ট কাটবো, আমি একটু বড় ফিগার দিয়ে কাটতে হবে। কত দিয়ে কাটবো? 12 দিয়ে কাটি। 84কে 5 দিয়ে ভাগ করলে 16.8, যেটা অপশান নাম্বার 2-তে আছে। দেখো এখানে দেখো, আমি কেন বলছিলাম স্পিড কাটবে না, যদি তুমি এইখানে এই ফিগারটা 7-8 কাটতে, দেখো উত্তর মিলতো না তোমার। বোঝা গেছে? তাই স্পিড কাটবে না, স্পিডটা কখন দরকার লাগছে বুঝতে পারবে না, তাই স্পিড কাটবে না, টাইমের রেশিওটাকে বা ডিস্টেন্সের রেশিওটাকে তুমি কাটতে পারবে। পরের প্রশ্ন, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 77 বছর। 7 বছর আগে এ এর বয়স বি এর বয়সে 2.5 গুণ ছিল। এ এর বর্তমান বয়স কত? দেখো এ আর বি এর বর্তমান বয়স 77 বছর দেওয়া আছে। 7 বছর আগে কত বয়স দুজনের ছিল? 7 বছর আগে দুজনেরই 7 করে যদি কমিয়ে দিই, তাহলে 7 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 77 - 14 সমান 63। এটা ছিল 7 বছর আগে দুজনের বয়সের সমষ্টি। 7 বছর আগে এর বয়স বি এর বয়সের 2.5 গুণ ছিল, অর্থাৎ বি এর 1 হলে এ এর হচ্ছে 2.5। দশমিক তুললে এই অবস্থায় দাঁড়ায়। এটা কি? 7 বছর আগে এ আর বি এর বয়সের রেশিও। অর্থাৎ 7 বছর আগে এ এর বয়স যদি 5 থাকতো, বি এর বয়স 2 হতো, দুজনের বয়সের সমষ্টি 7 ইউনিট হতো। কিন্তু দেখছি 7 বছর আগে বয়সের সমষ্টি ছিল 63। তাহলে 1-এর ভ্যালু কত ছিল? 9 বছর। এর চেয়েছে এর 7 বছর আগে বয়স কত ছিল? 5 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 45 বছর। অর্থাৎ 7 বছর আগে এর বয়স ছিল 45 বছর। বলেছে বর্তমানে, অর্থাৎ 7 বছর পরে। 7 বছর আগে যদি আমার বয়স 45 থাকতো, তাহলে এখন কত? আমি 7 যোগ করব, করে বলবো এখন বয়স হচ্ছে 52 বছর, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 21-এর প্রশ্নে একটা সমাধান দিয়েছে। এটাকে এটা দিয়ে ভাগ করলে আসছে 1.02, আর এটা হচ্ছে 0.02, অর্থাৎ বিয়োগ করলে 1 আসছে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। সবাই পারবে। পরেরটাও তাই, লসাগু করতে বলেছে, এর লসাগু তোমরা সবাই পারবে, অপশান নাম্বার 1 হবে। শেষ প্রশ্ন, বলেছে 3 cos স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স সমান -0.75 হলে এক্সের মান কত? দেখো আবার বলছি, অঙ্ক যখন করবে তখন সব থেকে ছোটোটা সব থেকে বড় ফিগারটাকে বাদ রেখে করো অপশানগুলোর মধ্যে। এখানে সব থেকে ছোটো 30, সব থেকে বড় 90, এদেরকে আপাতত বাদ রাখো। এই দুটো যে পড়ে থাকবে এদের মধ্যে যেই ফিগারটাকে তোমার সুবিধে মনে হবে তুমি সেই ফিগারটাকে এখানে বসাও। অর্থাৎ এক্সের মান তো এদের মধ্যে কিছু একটা, আমি মনে করলাম এদের মধ্যে 60 ডিগ্রিটা সবচেয়ে সোজা লাগছে। তোমার 45 সোজা রাখতে হবে, তুমি 45-এ করো। 60 ডিগ্রি যদি হয় এক্সের মান, আমি দেখব বামপক্ষে এক্সের মান 60 ডিগ্রি বসিয়ে যে ভ্যালুটা আসছে সেটা এটার সঙ্গে সমান কিনা। যদি সমান হয় তাহলে উত্তর বলবো 60 ডিগ্রি। বোঝা গেছে কনসেপ্টটা? তাহলে এক্সের ভ্যালু যদি 60 বসাই, 3 ইন্টু cos x অর্থাৎ cos 60 ডিগ্রি, cos 60-র ভ্যালু হাফ, যেহেতু স্কোয়ার আছে তাই হাফের স্কোয়ার, -2 ইন্টু সাইন এক্স, এক্সের ভ্যালু 60 ডিগ্রি আমি ধরছি, সাইন 60-র ভ্যালু √3/2, আমি এটাকে √3/2 স্কোয়ার ছিল বলে স্কোয়ার দিলাম। এটা ক্যালকুলেশন করে দেখব এইটা আসছে কিনা, যদি আসে তাহলে 60 উত্তর। বোঝা গেছে? এটা আসছে 3-এর 4, আর এটা আসছে 3 দুগুণে 6/4। বোঝা গেছে? তাহলে এটা -3-এর 4 আসছে, -3/4 মানে -0.75, অর্থাৎ আসছে মিনস 60 ডিগ্রি উত্তর। তাই বারবার বলা হয় অপশান যেগুলো থাকবে সবথেকে ছোট আর সবচেয়ে বড়
এই অপশানগুলোকে বাদ দিয়ে করো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।